শিখতে পারবো। তো প্রথমেই দেখলাম যে চুরি করে দেখলাম ইংরেজিতে প্রবন্ধ উনি লিখেছিলেন, যেটা কার একটা পিডিএফ পেয়েছে আর সকালে সেটা, সেখানে নাম আছে দ্য রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম, দুইটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ। তারপরে একটা উপশিরোনাম আছে এ স্ট্রাকচারাল হাইপোথেসিস। এটা তার মূল লক্ষ্য, আমি বুঝতে পারছি, হাইপোথেসিস তৈরি করা। কিন্তু আমি আটকে গেলাম প্রেডেটর শব্দটাতে। আপনি জানেন, কেউ যদি বলেন আমি তোমার হাজব্যান্ড, আমি তার কাছ থেকে কি শুনতে চাই? আই এম ইউর হাজব্যান্ড বলে শুনতে চাই, ভদ্রমহিলা বলবে আই এম ইউর ওয়াইফ, না তো স্বীকৃতি বিয়েতে হবে না, মিয়া বিবি রাজি তো কেয়া করে কাজী। কাজে যখনই একটা শব্দ হাজব্যান্ড বললে ওয়াইফ হয়, কারণ হাজব্যান্ড ছাড়া ওয়াইফ হয় না। সান বললে ফাদার হয়, সেরকম প্রেডেটর বললে আরেকটা শব্দ মনে পড়ে আপনাদের, সেটা হচ্ছে প্রে। শিকারী সাংবাদিক যদি হয়, সে কাকে শিকার করে? অবশ্যই মামুন 4টা উদাহরণ দিয়েছেন, আমাদের উপাচার্য মামুন আহমদ সাহেব আরেকটা উদাহরণ দিয়েছেন। আপনারা নিজের প্রত্যেকে এরকম অজস্র উদাহরণ বহু গুণিত করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে প্রত্যক্ষ শিকারী, প্রে যেটা বলে সেই। কিন্তু আমরা পরোক্ষ আসল শিকার কারা? শিকারের শিকার হচ্ছেন আপনি যাকে খবরের বিষয়বস্তু করছেন, পরিমণি, মুনিয়া, মামুনুল হক অথবা আল মামুন, অথবা এমনকি প্রথম আলো সেই নাম না জানা তরুণ, এরা হচ্ছে শিকার। আর আমরা যারা শুনছি, আসল লোকগীত আমরা ঝিকে মেরে বউকে শেখানো বলে একটা কথা আছে, যে এদেরকে মেরে অন্যদের শিক্ষা দেওয়া হয়, তোমরাও সীমার বাইরে যাবে না। তোমাদের জন্য একটা উদাহরণস্বরূপ, এটা হলো উপদেশ অপেক্ষা উদাহরণ ভালো। এই প্রেদের নিয়ে একটা গল্প হচ্ছে, একটা সামান্য গল্প বলি আমি 1 মিনিটে। কার্ল মার্কস সাহেবের যে বিখ্যাত থিওরি যে সমাজের শ্রেণী সংগ্রাম আছে, কার্ল মার্কস কখনো একা বলেন না যে সমাজের শ্রেণী সংগ্রাম আছে, তার আগে বহু দার্শনিক বলেছেন এটা। নতুন কথা হচ্ছে এরপরে যারা শিকার শ্রমিক শ্রেণী, একদিন তাদের সংগ্রামের মাধ্যমে তারা জয়ী হবে, জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু তাহলে শিকারের সাথে শিকারীর সম্বন্ধ সম্পর্কে কার্ল মার্কসের বক্তব্য হচ্ছে, দেশে পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সম্পর্কটা শিকারী এবং শিকারের সম্পর্কের মতো। এটা মার্কস মারা যাওয়ার বহু বছর পরে কেমব্রিজের এক অর্থনীতিবিদ, তার নাম রিচার্ড গুডউইন, গুড মানে ভালো, উইন মানে জয়ী, ভদ্রলোকের একটা থিওরি আছে প্রেডেটর প্রে মডেল। উনি একটু সামান্য অঙ্ক করে, যারা অঙ্কের ছাত্র তারা জানেন, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো লিখেছেন। দেখতে ধরেন পুকুরে উদ আছে, উদ হচ্ছে শিকারী। উদের সংখ্যা যখন বেড়ে যায়, যে বাংলাদেশে যখন কর্পোরেট হাউসগুলো বেড়ে গেছে, তখন মাছ মরে যেতে থাকে, মাছ ফুরিয়ে যায়, পুকুরের মাছ তো খেয়ে ফেলবে সব। এরপরে এমন একটা সময় আসে উদের সংখ্যা কমতে থাকে, কারণ খাদ্য না পেয়ে উদ মারা যেতে থাকে। কিন্তু উদ যখন মরে মরে কমে যায়, তখন আবার লালন ফকির বলছিলেন না, আমার গান আসতে মাছের পোনা লাহান, আবার মাছের পোনা বাড়তে থাকে। এটা মজার একটা থিওরি আছে, চিজ এন্ড দি ওয়ার্ম। আপনি যদি চিজ ফেলে রাখেন, তার মধ্যে পোকা জন্মায়, তো এইভাবে আবার মাছের সংখ্যা বাড়তে থাকে। সোজা কাহিনী হলো, যে হারে উদ কমবে সেই হারে বিপরীত হারে মাছ বাড়বে। কিন্তু মাছ যখন আবার বাড়বে, নতুন জায়গা থেকে উদ আসবে, মাছ খাওয়ার জন্য খাদ্যের সন্ধানে আসবে। তাহলে মাছ এবং উদের যে সম্পর্ক, বাইরে উদ কথাটা হচ্ছে মাছের ভিতরে যে পানির ভিতরে যে থাকে, উদ মানে কিন্তু পানি, যেখানে আমাদের উদর পাতার তন্ত্র, সেখান থেকে। এটাকে ইংরেজিতে হাইড্রো বলে, উচ্চারণ গ্রিক ভাষায় উদ্র, ওই জন্যই। তো এই জন্য মাছের সাথে উদের যে সম্পর্ক, পুঁজিপতিদের সাথে শ্রমিকের সেই সম্পর্ক। এখানে শ্রমিক বলতে আমি শুধু কারখানা শ্রমিক বা গার্মেন্টস শ্রমিক বলছি না, আমরা সবাই যারা চাকরি করি, চাকর যারা, তাদের সাথে এই সম্পর্ক বিত্তবানদের। তো এতদিন আমরা মনে করতাম সংবাদপত্রের স্বাধীনতার শত্রুকে রাষ্ট্র, এটা আমরা জানি, কারণ বাক স্বাধীনতার বিরুদ্ধে রাষ্ট্র খড়গহস্ত হয়ে থাকে। সংবাদপত্রের আরেকটা বড় শত্রু যে আছে সংবাদপত্রের মালিকেরা, সেটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে। এটাকে কি আমরা ফেসিবাদের জমানার আবিষ্কার হিসেবে নেব? তখন আবার প্রশ্ন থাকে, ফেসিবাদের জমানাটা কি? ফেসিবাদ শব্দটা আবিষ্কৃত হয়েছে শতানেক বছর হয়, আপনারা জানেন। এটা ইতালিয়ান ভাষার শব্দ। ফেসি মানে হচ্ছে লাঠি বা সড়কির একটা বান্ডল, ফেসি মানে বন্দা বলি আমরা বাংলা, বন। এইটা ইংরেজিতে ফ্যাসিনেটিং বলে একটা শব্দ আছে, তার গোড়ায় কিন্তু এটাই, যেটা আপনাকে আকর্ষণ করে। এই স্লোগানটা ইতালিতে আসলো এইভাবে, এক নেতা এক দেশ, বেনিতো মুসোলিনি ইতালি দেশ। এবং এইটার বাংলা অনুবাদ আপনারা শুনতে পেয়েছেন, কখন থেকে শুনতে পেয়েছেন? 1972 পরে শুনতে পেয়েছেন।
প্রশ্ন হচ্ছে ফ্যাসিজম যদি ইটালিতে উদ্বুদ্ধ হয় 1921-22 সালে, 22 সালে তারা ক্ষমতা দখল করে, তার প্রায় 10 বছর পরে জার্মানিতে অ্যাডলফ হিটলার যখন ক্ষমতা দখল করেন, তখন তারা সংবাদপত্র পড়ে দেখতে পাবেন তাকে বলা হতো জার্মানির মুসোলিনি। কারণ মডেলটা হচ্ছে ইটালির প্রথম মহাযুদ্ধোত্তরকালের ব্যাকআপদেরকে কেন্দ্র করে একটা ইটালিয়ান জঙ্গিবাদ তৈরি করেছে। মাত্র 30-35টা আসনে জয়ী হয়েছিলেন মুসোলিনি। জয়ী হওয়ার পরে তিনি জোর করে ক্ষমতা দখল করেছেন, মার্চ করে। তারপরে তিনি বিরোধী দলকে দমন করা শুরু করেছেন এবং তখন তিনি নির্বাচন 2024 সনে তার পার্টি আরো বেশি বিজয়ী করেন। এই জন্য ক্ষমতায় গিয়ে, যেটাকে আমরা কিংস পার্টি বলি, ক্ষমতায় গিয়ে যখন কেউ দল গঠন করে এবং তার মাধ্যমে খানিকটা জনপ্রিয়তার মাধ্যমে অন্যদেরকে দমন করে, সেটা হচ্ছে আদি ফ্যাসিবাদ। আমরা বাংলায় বলতে পারি ধ্রুপদী ফ্যাসিবাদ। কিন্তু ইউরোপীয় রাজ্যগুলি চলে যাওয়ার পর আমাদের এখানে যারা নব্য শাসক যারা হয়েছেন, তাদের ফ্যাসিবাদ থেকে এখন বলা হচ্ছে পরবর্তীকালের বিলম্বিত ফ্যাসিবাদ। আপনি বলছেন না কিন্তু পোস্ট ট্রুথ বলছেন না, পোস্ট ফ্যাসিজম বলছেন না, এটা হলো লেট ফ্যাসিজম। এখন আমাদের দেশে ফ্যাসিজমের জমানা কথাটা যখন ব্যবহার করেছেন খুব সুন্দর, কিন্তু মামুন ইংরেজিতে যা লিখেছেন বাংলা কিন্তু তা একটু পিআইবির কল্যাণে সামান্য করে বদলে নিয়েছেন। ইংরেজিতে ফ্যাসিবাদের জমানার কথাটা নাই, শুধু রাইজ অফ প্রেডেটরি জার্নালিজম ইন বাংলাদেশ স্ট্রাকচারাল হাইপোথিসিস, আর বাংলাদেশে ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা, কথাটা খুব সুন্দর, কাব্যিক, এর মধ্যে একটা কবিত্ব আছে বোঝা যাচ্ছে। কিন্তু শিকারী সাংবাদিকতার উদ্ভব এবং বিকাশ তা কিন্তু বলেন নাই। এখন আমাদের মধ্যে যারা এখানে পণ্ডিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের অধ্যাপক একজনকে দেখতে পাচ্ছি, কিন্তু জার্নালিজম বিভাগকে দেখতে পাচ্ছি না আমি। তো এই জন্য বলে না ফেস্টিভ্যালের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না। ফেস্টিভ্যাল আশপাশে আছে, এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরেও আছে। সেই জন্য আমাদের একটু করে খুশিয়ে থাকতে হবে। পতন হয়েছে না বলে ফেস্টিভ্যাল চলমান, তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে ফেস্টিভ্যাল যখন ওই যে ফেস্টিভ্যালকে বারবার উৎপাদিত হয়, ফেস্টিভ্যালের ঘটনা নাটকীয়, অধ্যাপক মহোদয় যেভাবে বলছেন তাতে আমাদের গাছ চমকে উঠছে। কিন্তু আমি এবার আপনাদের সঙ্গে কোনো চাঞ্চল্যকর সাংবাদিকতা করতে চাই না, আমি গায়ের দিকে তাকাতে চাই। ফেস্টিভ্যাল আছে, কিন্তু আপনি ফেস্টিভ্যাল বললে হয়তো আমার সাথে একমত হবেন না। এটা বলে ইংরেজিতে আরেকটা নাম আছে, স্বৈরতন্ত্র। এটা ইংরেজিতে অ্যারিস্টটলের ভাষা টিরানি। আগের দিনে রাজাদেরকে বলা হতো টাইরেন্ট। এই টাইরেন্ট থেকে টিরানি কথাটা আসছে, যে জন্য এই যে আপনাদের এখানে ঘড়ি আছে দেখেন, এইটার ডায়ালটা দেখেন সবগুলো ইংরেজিতে, কাটাগুলো তো আর ইংরেজি বাংলা নাই। নিচে লেখা আছে ফ্যাকাল্টি অফ আর্টস, ইউনিভার্সিটি অফ ঢাকা, বাংলা। কত বছর আগে এটা লেখানো হয়েছে? নিশ্চয়ই 1921 সালে লেখা হয়নি। হ্যাঁ, তো এই যে লেখা হচ্ছে 2003 থেকে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইখানে দেখেন ইংরেজি আরসি মজুমদার, এটা ইংরেজি স্টাইলে বললো। আরসি মানে কি? বাংলা একটা শব্দ রমেশ চন্দ্র, ইংরেজিতে আবার দুটো হয়ে গেল রমেশ এবং চন্দ্র। আবার আর্টস অডিটোরিয়াম, এখানে দেখেন আর্টস ফ্যাকাল্টি। এটা তো কারো চোখে পড়ছে না, কারো কাছে আমি তো বলি যে এটা ফ্যাসিজম, আপনারা আমাকে এখানে বের করে দেবেন, কারণ আপনার চিন্তায় হচ্ছে না। কিন্তু এটা হচ্ছে প্রতিদিন ফ্যাসিজম পুনরুৎপাদিত হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এখন যে অকার্যকর সংবাদ কি বলি না সংবিধান, এই সংবিধানও লেখা ছিল রাষ্ট্র প্রজাতন্ত্র রাষ্ট্রভাষা বাংলা। এটা বাতিল করে আপনারা যে রাষ্ট্রভাষা ইংরেজি ঘোষণা করেন, আমি প্রতিরোধ করতে পারবো না। সেটাকে আপনারা কি বলবেন? বলবেন এলিটিজম, ইম্পেরিয়ালিজম, ফ্যাসিজম তো বলবেন না। কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের নাম মানে যেন বাংলায় অডিটোরিয়াম কথাটা আমরা পাই না। ঠিক আছে, দেখেন। আচ্ছা, প্রেস কি? সব জায়গাতে প্রেস। যেমন আমরা যে প্রতিষ্ঠানের নামে সংবাদ করছি, এটা ব্যক্তি সমালোচনা হিসেবে বলছি না, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি। তবে প্রেসের কি অনুবাদ করবেন? প্রেস ক্লাব। অনুবাদ করার দরকার নাই, অফিস যেমন করি না, টেবিল যেমন করি না, প্রেস রাখাই যায়। কিন্তু এই যে অকার্যকর আমাদের সংবিধান, তাতে লেখা হয়েছে কি ফ্রিডম অফ দি প্রেস এর অনুবাদ কি লিখেছে? সংবাদপত্রের স্বাধীনতা। ওদের ভালো লাগে না, লিখছে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা। কারণ পত্রের সাথে অন্যান্য জিনিস আছে, আপনারা যেটা নাম দিচ্ছেন এখন মিডিয়া। জার্মানির কবি গেটের কথা আমি বহুবার বলেছি, কারণ আমার তো কথাবার্তা স্টক কমে গেছে, এখন একই কথা বারবার বলতে হচ্ছে। যে মাত্র একটি ভাষা জানে, সে কোনো ভাষাই জানে না। কথাটা আক্ষরিক করতে নিলে আপনারা কষ্ট পাবেন মনে। আপনি তো অবশ্যই একটা ভাষা জানেন, সেও ভাষা জানে, কিন্তু ভাষা কি এটা বুঝতে হলে অন্তত দুটো ভাষা জানা দরকার।
এই জন্য বলেন যখন ইংরেজি আর বাংলা অনুবাদ করা শুরু করেন তখন টের পান কোথায় আমাদের সীমা, কোথায় আমাদের শক্তি। প্রেসের অনুবাদ করেছে আনিসুজ্জামান সাহেবরা সংবাদ ক্ষেত্র। ভালো মন্দের মন্তব্য আমি করছি না, খবরটা জানাচ্ছে। আমার কাজ হচ্ছে খোরশেদ আলমের মতো। খোরশেদ মানে সূর্য, ও কিন্তু সূর্যটা লিখতো না, আগে খো আলম লিখতো। আচ্ছা, আমার নামকে ছোট করে লিখলাম, কোনো আপত্তি নেই, কিন্তু ওর নামকে আমি ছোট করবো না, ও নিজেই করতো খো আলম। তা আমাদের পৃথিবী খো আলম হয়ে গেছে। খোরশেদ আলম কেন খো আলম হয়? খোরশেদ আলম হচ্ছে এই জগতের সূর্য, জগৎ জ্যোতি। তো আমাদের এইভাবে কি নাম অনুবাদ করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি। কোন অবসরে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চালু হলো আমি জানি না, গবেষণা করবেন। এই জন্য বলছি ফ্যাসিজমটা আমাদের প্রতিদিনের জীবনে আছে। মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে তার উপরে নিজের মত চাপিয়ে দেওয়া, লাঠির জোরে অথবা টাকার জোরে অথবা অন্য জোরে, এটা হচ্ছে ফ্যাসিজমের সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু ফ্যাসিজমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইটালিতে অথবা জার্মানিতে যা করেছে, অথবা যুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে স্পেনে কি করেছে। ফ্যাসিজম সারা পৃথিবীতে একটা মতাদর্শ এবং একটা ব্যবস্থা হিসেবে চালু হয়েছিল, এবং তার বিরুদ্ধে লড়াইয়ের নাম ছিল অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, নাম ছিল পপুলার ফ্রন্ট। কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সাংবাদিক এখন দেখি যে গত রেজিমকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারা ফ্যাসিস্ট বলতে রাজি নন। তার মধ্যে একজন সুবিখ্যাত সাংবাদিক হচ্ছেন জাহিদুর রহমান ডাক্তার। উনি বলছেন না, আমি এটাকে চোরতন্ত্র বলবো, ক্ল্যাপটোক্রেসি বলবো, কিন্তু বলবো না। কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যখন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করা হয় তখন বোঝা যাচ্ছে এটা ফ্যাসিজমের লক্ষণের পুরোপুরি বৈশিষ্ট্য। কারণ মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের এই পর্যন্ত ইতিহাসের সবচেয়ে জনস্বার্থ সম্বলিত এবং জনপ্রিয়, জনসম্পৃক্ত ঘটনা। সেইটাকে ব্যবহার করা হচ্ছে একটা দলতন্ত্র শুধু নয়, ব্যক্তিতন্ত্র তৈরি করার জন্য। ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক নেতা এক দেশ, এই স্লোগান। ফ্যাসিজমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে জনপ্রিয়, জনস্বার্থের প্রতিনিধি হিসেবে দেখানো। ইটালি যেমন দেখা হয়েছিল আমরা ইটালিকে আবার হৃত গৌরব পুনরুদ্ধার করবো। মার্কিন দেশের বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট যিনি হয়েছেন, কয়েকদিন পরে ক্ষমতা গ্রহণ করবেন, তার স্লোগান হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, মেক গ্রিনল্যান্ড গ্রেট অ্যাগেইন। এগুলো হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। ওদের ফ্যাসিজমটা সারা পৃথিবীতে অনুরণন তৈরি করে, আমাদের ফ্যাসিজম আমাদের দেশের ভিতরে সীমিত থাকে। কিন্তু আমরা একটা খারাপ উদাহরণ স্থাপন করি, এটা অন্যরা অনুসরণ করবে। আপনি আচরিত ধর্ম অপরে শেখাও, এটা আমাদের প্রত্যেক ক্ষেত্রেই হয়েছে। সংবাদপত্রের ক্ষেত্রে বিশেষভাবে কি কি হয়েছে তার অত্যন্ত অমূল্য সব উদাহরণ, এবং সেটাকে দেখার যে দৃষ্টিভঙ্গি অধ্যাপক মামুনের প্রবন্ধে আমরা পড়লাম, এটা আমরা শিখলাম। কিন্তু এইটার থেকে আমাদের শিক্ষাটাকে আরো একটু প্রসারিত করা দরকার। আমি সেটাই বলছি। মামুন নিজে বলছেন যে এই জার্নালিজম কথাটার উৎপত্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে। কেন হয়েছে? কারণ তখন মানুষ বই